নার্সিং ভর্তি পরীক্ষা যারা ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার হিসেবে দিবা তাদের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর মাধ্যমে আমরা পুরো সিরিজ কমপ্লিট করে দিব। এর আগেও ক্লাস হয়েছিল, আজকেও ক্লাস হচ্ছে। সো এই সবগুলো ক্লাস তোমাদেরকে করতে হবে। একটা খুবই গুরুত্বপূর্ণ 1.5 মিনিটের বিজ্ঞাপনের পরে আমরা আমাদের ভিডিওটা শুরু করবো ইনশাআল্লাহ। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো এবং ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো। আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। এখন একটা বিষয় খেয়াল করো, আমরা আজকে যে টপিকটা শিখছি সেটা হচ্ছে কারক এবং বিভক্তি। বিগত ভিডিওতে আমরা প্রথম পার্টটা দেখেছিলাম, আজকে আমরা সেকেন্ড পার্টের মাধ্যমে এই টপিকটা শেষ করে দিব। তবে বলা বাহুল্য যে তোমাদেরকে কিন্তু অবশ্যই প্রথম পার্ট দেখতে হবে, না হলে তোমরা আগামাথা কিচ্ছু বুঝবে না। চলো আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করতেছি। অপাদান কারক। এখন অপাদান কারক হইতেছে কি জিনিস দেখো, এখানে বেশ কিছু কথা লেখা আছে, যেমন হচ্ছে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, দূরীভূত, রক্ষিত, আরম্ভ এবং ভীত। এই কথাগুলো যদি কোনো একটা সেন্টেন্সে থাকে তাহলে সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি অপাদান কারক। এখন এইগুলো আসলে 2 দিন পরে ভুলে যাওয়া হয়, এই জন্য আমি তোমাদেরকে কয়েকটা ছন্দের মাধ্যমে এই জিনিসগুলো তোমাদেরকে একটু এক্সপ্লেন করলে মনে হয় তোমরা বিষয়গুলো বুঝবা। যেমন আমি এখানে লিখতেছি, একটু ভালো করে খেয়াল করো, আমি সিরিয়াল বাই সিরিয়াল লিখতেছি এবং একটা গল্প করব, সেই গল্পটা তোমরা নোট করে নিবা। আমি এখানে লিখতেছি না, সময় চলে যাবে। যেমন ধরো যে একটা ভালো জাতের আম, আমি 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 একটা বাগান দিয়ে হাঁটতেছিলাম, এবং আমি একটা বাগান দিয়ে হাঁটতেছিলাম এবং হাঁটার সময় একটা ভালো জাতের আম আমার সামনে ধূপ করে পড়ে গেল। তো সেটা বোটা থেকে খসে পড়ে গেছে, মানে বোটা থেকে বিচ্যুত হয়ে বা খসে আমার সামনে পড়লো। যেই না পড়লো আমি থো হয়ে দাঁড়াই গেলাম, মানে থেমে গেলাম, মানে বিরত হলাম আর কি। বিরত হওয়া মানে হইতেছে থেমে যাওয়া, বিরত হলাম। তারপরে আমটা আমি গ্রহণ করলাম, আমটা আমি নিলাম, মানে গৃহীত হইলো, ওটা আমার দ্বারা হচ্ছে গৃহীত। তারপরে হচ্ছে আমি ওটা রেখে দিলাম, শুরুতে গ্রহণ করলাম, তারপরে রেখে দিলাম, মানে রক্ষিত, আমার কাছে রাখছি, রক্ষিত। তারপরে হচ্ছে তবে যেহেতু এই জিনিসটা আমার ছিল না, তাই আমি একটু ভীত হলাম এবং ওই বাগান থেকে দূরীভূত হয়ে গেলাম, মানে চলে গেলাম আর কি। দূরীভূত হয়ে যাওয়া মানে দূর হয়ে যাওয়া, দূরীভূত হলাম এবং বাগান থেকে যেই বের হয়েছি তখনই আমি পালানো আরম্ভ করছি। পালানো একটা, আর লাস্ট হচ্ছে আরম্ভ, পালানো আরম্ভ করছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমি বাগান দিয়ে হাঁটতেছিলাম, একটা ভালো জাতের আম আমার সামনে বিচ্যুত হয়ে পড়লো, তাই আমি বিরত হয়ে গেলাম। তারপর আমি ওটাকে গ্রহণ করলাম, ওটাকে রক্ষিত করলাম, কিন্তু যেহেতু আমার না তাই ভীত হলাম। তারপরে বাগান থেকে দূরীভূত হয়ে গেলাম, পালানো আরম্ভ করলাম। তো এই যে দেখতেছো, জাত, বিচ্যুত, বিরত, গৃহীত, রক্ষিত, ভীত, দূরীভূত, পালানো আরম্ভ, এগুলো যদি আমরা দেখি সেন্টেন্সে তাহলে সেটাকে আমরা অপাদান কারক বলবো। আমি তোমাদেরকে প্রুফ করে দেখাইতেছি, একটু ভালো করে খেয়াল করো। যেমন এই যে দেখো, জল থেকে পাতা পড়ে, তো এটা হচ্ছে পাতা যে পড়তেছে এটা খসে পড়তেছে বা বিচ্যুত হয়ে পড়তেছে, দ্যাটস ওয়াই এটা বিচ্যুত। মেঘ থেকে বৃষ্টি পড়ে, খসে পড়া, ওটা বিচ্যুত হয়ে যাওয়া। তারপরে শুক্তি থেকে মুক্ত মেলে মানে পাই, আমরা গ্রহণ করি, গৃহীত হয় আমাদের দ্বারা। দুধ থেকে দই হয়, গৃহীত হয়। আচ্ছা, জমি থেকে ফসল পাই, এটা জাত কেমনে? ওই যে বলে না যে প্রক্রিয়াজাত করতে হবে। আমরা তো ফসল নিয়ে এসেই খেতে পারি না, আমাদেরকে ওইটাকে ভাঙতে হয়, প্রক্রিয়াজাত করতে হয়, প্রসেসিং যেটাকে বলে আর কি। তো প্রক্রিয়াজাত করতে হয়, এই জন্য এই প্রক্রিয়াজাত থেকে জাত শব্দটা আসছে। খেজুরের রসে গুড় হয়, খেজুরের রস থেকে আমাদেরকে প্রক্রিয়াজাত করা লাগে, তারপর আমরা গুড় পাই, ওইটাই বলছে। তারপরে বিরত মানে পাপ হতে বিরত হও, দূরীভূত, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, দূরীভূত হয়ে গেছে। পঙ্গপাল এক ধরনের পোকা যেটা ফসল নষ্ট করে। তারপরে রক্ষিত, বিপদ থেকে বাঁচাও, রক্ষা হওয়া, এই যে রক্ষিত। তারপরে আরম্ভ, সোমবার থেকে পরীক্ষা শুরু, আরম্ভ বোঝাচ্ছে। তারপরে দেখো ভীত,
বাঘকে ভয় পায় না কে? এখানে ভীত। তাহলে সবগুলোর অর্থ বুঝতে পারছো? এখন তোমাদেরকে আরো একটু নিচের দিকে নিয়ে যায়, আরো বেশ কিছু হয়েছে দেখো। বোটা আলগা ফল গাছে থাকে না। তারপরে হচ্ছে মনে পড়ে সেই হচ্ছে জ্যৈষ্ঠ দুপুরে পাঠশালা পলায়ন মানে হচ্ছে পালানো। আমরা উপরে দেখছি বাবাকে বড্ড ভয় পাওয়া, বাঘের ভয়। তারপরে বিপদে মরে করিবে ত্রাণ, বিপদে মরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। লোক মুখে শুনেছি তিলে তৈল হয়, টাকায় টাকা হয়। এই সবগুলো হইতেছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই, শোনো, তিলে তৈল হয়। তিলে তৈল হয় এটা কি হয় বলো তো? ওই যে আমরা একটু আগে দেখে আসলাম না, যে প্রক্রিয়াজাত করতেছে, তিল থেকে তৈল মানে তেল বানাচ্ছে, তো প্রক্রিয়াজাত করেই তো বানায়। ওই জাত অর্থে এখানে এটা হয়ে গেছে অপাদান কারক। তারপরে টাকায় টাকা হয়, টাকা থেকে টাকা হয়। বুঝতে পারছো? যে ঠিক যেমন আমরা হচ্ছে খেজুরের রস থেকে গুড় করি, তারপরে হচ্ছে তিলে তৈল হয়, তো টাকায় টাকা হয়। টাকাতে টাকা হয় না, টাকা দিয়ে আবার টাকা তৈরি হয়, ওইটা বুঝাইছে। বুঝতে পারছো? তো দ্যাটস ইট। এই সবগুলো মোটামুটি সেম ধরনেরই। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। প্র্যাকটিস করার সময় এই জিনিসগুলো তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। এখানে খালি তোমাকে অর্থটা বুঝতে হবে, একটু সুন্দর করে অর্থটা বুঝতে হবে, যে কোনটা বিচ্যুত অর্থে, কোনটা গৃহীত অর্থে, জাত অর্থে, বিরত, দূরীভূত, রক্ষিত, আরম্ভ, ভীত, কোনটা কোন অর্থে ব্যবহার হচ্ছে, এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু ভালো করে বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা নিচের দিকে আসি। তাহলে অপাদান কারক আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। দেখছো, অপাদান কারকে কিন্তু বড় হোক কিন্তু হিন্টস বেশি দেওয়া আছে। আর হিন্টস বেশি দেওয়া থাকলে আমরা ওইটার আনসারটাও সোজা হয়। এই কয়েকটা মুখস্থ করবা, দেখবা যে এরপর সবগুলো মোটামুটি পারতেছে। এরপরে দেখো অধিকরণ কারক আসছে। অধিকরণ কারক মানে কি জানো? অধিকরণ কারক কি? এই যে অধিকরণ, এর উপরে কিন্তু আরো অনেকগুলো ছিল, যেমন তিনি চট্টগ্রাম থেকে এসেছেন, তারপরে ঢাকা থেকে চট্টগ্রাম 200 কিলোমিটারের বেশি, তারপরে বিমান থেকে বোমা ফেলা হয়েছে। তো এই সবগুলো হইতেছে সব অপাদান কারক। এই বোমা ফেলা, এগুলো খসে পড়া, বিচ্যুত হওয়া, এগুলো তোমাদের মাথায় না ধরলে একটু চেষ্টা করবা। যেমন অনেকেই বুঝতে পারবে না যে বিমান থেকে বোমা ফেলা হয়েছে, এটা কিভাবে কি হয়। তো বিচ্যুত হওয়া, খসে পড়া, এই অর্থে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো অধিকরণ কারক। অধিকরণ কারক, তো আরেকটা জিনিস তোমাদেরকে আমি একটু বুঝাই দিই। শোনো, তোমরা যখন কারকের এমসিকিউ করতে যাবা, এমসিকিউ করতে যাওয়ার সময় বিষয়টা খেয়াল রাখবে যে আমরা কিন্তু যে আমাদের কাছে 6টা কারক আছে, এই 6টা কারকে যদি আমরা সুন্দর করে করে ভাগ করি, তাহলে কিন্তু আমরা সহজেই মানে এলিমিনেট করার মাধ্যমে রাইট আনসার করতে পারবো। যেমন ধরে নাও, ঢাকা থেকে চট্টগ্রাম 200 কিলোমিটারের বেশি। এটা আসলে কোন অর্থে বোঝাচ্ছে ভাইয়া? এটা অপাদানের কোন অর্থে বোঝাচ্ছে? আমি তো বুঝতে পারতেছি না। তাহলে আমি তোমাকে একটু মনে করাই দিই, তুমি কিভাবে আনসার করতে পারো। ঢাকা থেকে চট্টগ্রাম 200 কিলোমিটারেরও বেশি, এটা তো অন্তত কর্তা বোঝাচ্ছে না, সো এটা তো কর্ষিকারক হবে না। অন্তত সম্প্রদান, দান বোঝাচ্ছে না, সো এটা সম্প্রদানও হবে না। করণ কারক এটা হইতে পারে না, কারণ যন্ত্র সহায়ক বা উপায় কিসের দ্বারা, কোনো কিছু দিয়ে এটা বোঝা যায় না। কর্মকারকও হবে না, কারণ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা আনসার পাচ্ছি না। অধিকরণ কারকও হবে না, কারণ অধিকরণ কারক দ্বারা স্থান বুঝায়। বুঝছো? স্থান। যেমন হয় বলি যে পুকুরে মাছ আছে, কোন স্থানে মাছ আছে। বাসায় বাবা আছে, কোন স্থানে বাবা আছে। তো এইগুলো সবগুলো যদি আমি বাদ দেই, তাহলে কর্ষিকারক, কর্মকারক, করণ কারক, তারপরে অপাদান আমরা তো অলরেডি জানি, সরি, অধিকরণ কারক আমরা তো অলরেডি বলছি যে স্থান বোঝায়। এই সব কিছু বাদ দিলে তোমার কাছে অপাদানই বাদ থাকতেছে, এবং ওই অপাদানই তোমাদেরকে বাধ্য হয়ে আনসার করতে হবে। বুঝতে পারছো? এটা হইতেছে এলিমিনেশন করে আমরা অতি সহজেই কিন্তু আনসারগুলো করতে পারি। এখন দেখো, আমরা অধিকরণ কারক মানে স্থান আমরা কিভাবে বুঝতে পারি। তো ক্রিয়া সম্পাদনের কাল, এখানে কয়েকটা জিনিস। একটা হইতেছে কাল এবং কাল। একটু এখানে একটা ব্যাপার হয়েছে যে কাল বা সময়ের কথা উনি বলতেছেন। তো এই সময়ের সাথে সাথে আমি তোমাদেরকে বলবো স্থান এবং কাল এই দুইটাই ম্যাটার করে। মুনি চৌধুরী স্যারের বই যতগুলো আছে এগুলো আমাদের এতগুলো পড়া দরকার নেই, জাস্ট মনে রাখবা স্থান এবং কাল এই দুইটাই ম্যাটার করে। কাল মানে হইতেছে সময়। তো এই পুরা কারক জুড়ে শুধুমাত্র এই একটা কারকই আছে যেটাতে আমরা সময় নিয়ে খেলা করব। সময় নিয়ে খেলা হইতে পারে। যেমন হচ্ছে সমাসে আমরা সংখ্যা নিয়ে খেলা করি শুধুমাত্র কোথায় বলতো, যখন আমরা দ্বিগু নিয়ে কাজ করি তখন আমরা সংখ্যাবাচক শব্দগুলো দেখতে পারি। হ্যাঁ, এগুলো দেখতে পারি না। তো এই ঠিক এমনই এইরকম এখানেও, যে আমরা সময় নিয়ে কাজ করবো শুধুমাত্র একটা জায়গাতেই। আমরা রোজ সকালে দেখো, এইখানে এই যে স্থান আর কালের যে ব্যাপারটা বললাম, আমরা রোজ স্কুলে যাই। আচ্ছা, এখানে স্থান বোঝাইছে, কোথায় যাই? স্কুলে, একটা স্থানে, একটা স্থান। এই বাড়িতে কেউ নেই, একটা স্থান, এই জায়গায়, এই স্থানটায় কেউ নেই। তারপরে দেখো, প্রভাতে সূর্য ওঠে। প্রভাতে কোন সময়ে, কোন টাইমে? কাল বোঝাচ্ছে, কাল। প্রভাতে সূর্য ওঠে। আচ্ছা, এখানে যে কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ এগুলো বলা আছে না, এগুলো তোমাদের পড়ার দরকার নেই, এগুলো নার্সিং ভর্তি পরীক্ষায় আসে না। তো তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলে দিই, যেমন দেখো পুকুরে মাছ আছে, কোন স্থানে? একটা স্থান বোঝাচ্ছে, সো এটা কিন্তু অধিকরণ কারক। বনে বাঘ আছে, স্থান বোঝাচ্ছে, অধিকরণ কারক। আকাশে চাঁদ উঠেছে, কোন স্থানে চাঁদ উঠেছে? আকাশে, এটা অধিকরণ কারক বোঝাচ্ছে। ঠিক তেমনই তোমরা যতগুলো বাঁধবা, ঘাটে নৌকা বাঁধা আছে, ভিক্ষা দেহ তারে, তারপরে হচ্ছে রাজার দুয়ারে হাতি বাঁধা, কোন স্থানে? এটাও স্থান বোঝাচ্ছে। আচ্ছা, তারপর আমরা নিচের দিকে যদি যাই,
তিলে তৈল আছে। দেখো এখানে একটা ব্যাপার স্যাপার আছে। তোমাদেরকে একটু আগে একটা কথা বলছি না, যে তিল হতে তৈল হয়, ওই কথা আর এই কথা কিন্তু দুইটা আলাদা জিনিস। আমরা ওইখানে বলছিলাম তিল হতে তৈল হয়, মানে আমরা প্রসেসিং করে ওইখান থেকে তেল আনতে পারি, ওটা প্রক্রিয়াজাত বোঝাচ্ছে। কিন্তু এখানে কি বলা আছে, তিলে তৈল আছে, ওই স্থানে তৈল আছে। দুই সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স বুঝতে পারতেছো? তিল হতে তৈল হয়, তিলে তৈল আছে, যেটা আছে বোঝাচ্ছে সেটা এই যে অধিকরণের মধ্যে। আর তিল হতে তৈল হয় অর্থাৎ প্রক্রিয়াজাত যেখানে বোঝাচ্ছে সেটা কোথায় ছিল বলতো? অপাদানে কিন্তু আমরা পড়ে আসছিলাম। ঠিক তেমন দেখো নদীতে কোন স্থানে পানি আছে? নদীতে। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো তাহলে বুঝছো ব্যাপারটা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হইতেছে আরেকটা আছে, যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ অন্য ক্রিয়াবাচক কোনো ভাবের অভিব্যক্তি প্রকাশ করে তাহলে তাকে ভাবাদিকরণ বলে। তো এই যে ভাবাদিকরণ জিনিসটা, এই জিনিসটা তোমাদেরকে একটু বুঝাই দিই। তোমাদেরকে স্থান আর কালের কথা বলছিলাম না, তার সাথে আরেকটা সংযুক্ত করানো, সেটা হচ্ছে ভাব। অধিকরণের মধ্যে আমরা তিনটা দেখতেছি, স্থান কাল ভাব, স্থান কাল ভাব, স্থান কাল ভাব। এই ভাব জিনিসটা কি, এটা একটু বলতেছি শোনো। একটা কাজ করলে যদি আরেকটা অটোমেটিক হয়ে যায় তাহলে সেটাকে আমরা ভাবাধিকরণ বলবো। একটা কাজ করলে যদি আরেকটা অটোমেটিক হয়ে যায় তাহলে আমরা সেটাকে ভাবাধিকরণ বলবো। যেমন ধরো যে এখানে সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, একটা কাজ হয়েছে সেটা হচ্ছে সূর্যোদয়ে, আর অন্ধকার দূরীভূত হওয়ার যে কাজটা অটোমেটিক হয়ে গেছে। তারপরে কান্নায় সুখ মন্দীভূত হয়, এটাতে কি হইতেছে, আমরা কান্না করতেছি, একটা কাজ করতেছি, সুখ অটোমেটিক মন্দীভূত হয়ে যাইতেছে। তারপরেও একটা হিন্টস দিই, এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় ভাবে সপ্তমী। ভাবে সপ্তমী। কেন সপ্তমী বলা হচ্ছে? কারণ এই যে দেখতেছো না কান্নাই, তারপরে হচ্ছে সূর্যোদয়ে, এই যে সূর্যোদয়ে, কান্নাই, এগুলো হইতেছে সপ্তমী বিভক্তি, বুঝছো? আর এই ভাবাধিকরণ যেটা, সেটা হচ্ছে যে সরি ভাব যেটা, সেটা হইতেছে সবসময় সপ্তমী হয়, সবসময় সপ্তমী বিভক্তি ফলো করে। এই জন্য এটাকে ভাবে সপ্তমী বলা হয়। যদিও তোমরা এখনো বিভক্তি শিখো নাই, বিভক্তি শিখলে জিনিসগুলো আরো ভালো করে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবা। আমাদের কারক অংশ শেষ, এখন চলো আমরা বিভক্তি অংশের দিকে যাই এবং বিভক্তিটা কিভাবে কমপ্লিট করতে হবে সেটা একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো শুরুতে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি এখানে, বিভক্তির মনির চৌধুরী স্যারের বইয়ে যেই বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু মনির চৌধুরী স্যারের বইটা ফলো করতেছি, কারণ সবার কাছে তো আমার বই নাও থাকতে পারে, আমাদের কোচিং এর বই। তো আমরা মনির চৌধুরী স্যারের বই থেকে খেয়াল করবো। দেখো আমাদেরকে বিভক্তি নিয়ে মোটামুটি পড়ালেখা করতে হবে, এটা প্র্যাকটিস ছাড়া সম্ভব না। তুমি জানলেও অনেক জায়গায় ভুল করবা যদি তুমি প্র্যাকটিস না করে থাকো। দেখো এই যে এখানে বিভক্তি সুন্দর করে তোমাদেরকে এখানে দেওয়া আছে। তা আমি একটু ছোট করি, যদি তোমরা না দেখতে পারো হয়তো বা কোনো সমস্যা হতে পারে। দেখো এখানে বিভক্তি অনেকগুলো দেওয়া আছে, এখান থেকে আসলে আমাদেরকে কি পড়তে হবে এত কিছুই জানার দরকার নাই, এত কোনো প্যারা খাওয়ারই দরকার নাই। আমি যেগুলো লিখে দিতেছি শুধুমাত্র ওইগুলোই পড়বা। যেমন এখানে শুধুমাত্র পড়বা কে রে, এই অংশটুকু। তারপরে এখান থেকে পড়বা দ্বারা, দিয়া, কর্তৃক। তারপরে দেখো চতুর্থী বলা আছে কি বলতো, দ্বিতীয়ার মতোই, মানে দ্বিতীয় যে কে রে ছিল এই চতুর্থীও হইতেছে কে রে। তারপরে এই বিভক্তি কি জিনিস, কেমনে সংযুক্ত হয় ওইটা একটু পরে বলতেছি। যেমন ধরো যে আমি বললাম এখানে একটা কথা বললাম, লোকটা জাতিতে, এই যে জাতিতে আমরা যে বললাম জাতিতে, আবার একটা সোজা একটা সেন্টেন্স বলি যে এ সুতাই কাপড় হয় না, এ সুতাই, অন্তশয় রস্যৌ তয় আকার আর অন্তস্থ। তো এই যে কথাটা বললাম শেষে অন্তস্থ আছে, এই অন্তস্থটা কিন্তু সপ্তমী বিভক্তি, দেখবা এই যে দেখো সপ্তমী, এই যে দেখছো অন্তস্থ। তো এখন তাহলে এ সুতাই কথাটা কি হবে, এটা কিন্তু সপ্তমী বিভক্তি হবে। তো এটাই হচ্ছে বিভক্তি যা সেন্টেন্সের, সরি সেন্টেন্স না, ওয়ার্ডের একদম লাস্টে সংযুক্ত হয়। জাতিতে এ, এটা কিন্তু সপ্তমী বিভক্তি, ঠিক আছে? এই যে এখানে আমি নোট করে রেখে দিছি, এটাই এখানে পাবা। তো দেখো শুরুতে একটু মুখস্থ করার ব্যাপারটা সেরে নাও। তো এখান থেকে কি করবা, হতে থেকে চে, পঞ্চমীটা করবা। ষষ্ঠী করবা র এর, এ তে ও এতে। আর এইগুলা বাদ দিয়ে, এইগুলা কোনোটার মধ্যেই যদি কমন না পড়ে তখন তুমি বুঝে নিবা সেটা হইতেছে প্রথমা বিভক্তি। এগুলোর মধ্যে থেকে যদি কমন না পড়ে, কিভাবে মুখস্থ করবা আমার মতো দেখো, কে রে দ্বারা দিয়া কর্তৃক, তারপরে এটা তো দ্বিতীয়ার মতো, হতে থেকে যে র এর এতেও এতে, কে রে দ্বারা দিয়া কর্তৃক, তারপরে হচ্ছে দ্বিতীয়ার মতো, হতে থেকে যে র এর এতেও এতে। মুখস্থ হয়ে গেছে বিভক্তি, এটা তো বিভক্তি, মুখস্থ করে নাও, তাহলে এর পরের আমাদের ভিডিওর অংশটুকু তোমার কাছে আরো বেশি ক্লিয়ার হবে। কে রে, তারপরে দেখো দ্বারা দিয়া কর্তৃক, দ্বিতীয়ার মতো, হতে থেকে যে র এর এতেও এতে, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন চলো আমরা, আর এর মধ্যে যদি কোনো কিছু কমন না পড়ো তাহলে বুঝে নেবা সেটা হইতেছে প্রথমার মধ্যে পড়ে গেছে, ঠিক আছে? এখন চলো আমরা একটু প্র্যাকটিস করে দেখি, কারণ এটা শুধুমাত্র তোমাদেরকে পড়াইলেই হবে না। এখানে আমরা কিছু সেন্টেন্স দেখি যেগুলো আসলে কিভাবে কাজ করতেছে। শুরুর সেন্টেন্সটা একটু খেয়াল করো, বসির কে যেতে হবে। বসির কে, কে যেন কোথায় ছিল, কে হচ্ছে, ও আরেকটা জিনিস তোমাদেরকে একটু বুঝাইতে ভুলে গেছি। দেখো আমরা শুরুতে বলছিলাম যে কে রে, ওটা দ্বিতীয়ার মধ্যে ছিল। বিশ্বাস না হলে ভিডিওটা একটু পেছনের দিকে টেনে দেখো, কে বলছিলাম। তো এই জন্য এটা দ্বিতীয় বিভক্তি হয়ে গেছে। তারপরে ফেরদৌসি কর্তৃক,
কর্তৃক চলে আসছে। এটা তোমরা কি মনে করতেছো যে সবসময় খালি ওয়ার্ডের শেষেই থাকবে? বিষয়টা এরকম না। ওয়ার্ড শেষ হইলে এক্সট্রা একটা ওয়ার্ড হিসেবেও কিন্তু থাকতে পারে। কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক কোথায় পড়ছিলাম বলো তো? কে রে দ্বারা দিয়া কর্তৃক, মনে পড়তেছে? আমরা তৃতীয় বিভক্তিতে পড়ছিলাম। সো এটা তৃতীয় বিভক্তির মধ্যে পড়ে গেছে। আর কারক তো আমরা অলরেডি শিখেই ফেলছি বিগত ভিডিওতে। তারপরে দেখো আমার যাওয়া হয়নি, শেষে কি আছে? র। আমার যাওয়া হয়নি, শেষে র আছে। বিষয়টা বোঝার চেষ্টা করো। র এর, এগুলো ষষ্ঠী বিভক্তি। মনে না হলে ভিডিও পিছনে করে দেখো। র এর, এই জন্য এটা ষষ্ঠী বিভক্তি হয়ে গেছে, কারণ ষষ্ঠী হচ্ছে র। এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, সেটা হইতেছে দেখো হামিদ বই পড়ে। তুমি এখন দেখতেছো হামিদ, এইখানে আসলে কি কাজে লাগতেছে? আমি তোমাদেরকে আগে বলছিলাম কে রে দ্বারা দিয়া কর্তৃক, তারপরে দ্বিতীয় মতো হতে থেকে যে র এর এতে, এগুলোর মধ্যে কোনোটার মধ্যে যদি কমন না পড়ে তাহলে সেটা প্রথমা বিভক্তি। কি বিভক্তি? প্রথমা বিভক্তি। তার মানে হামিদ হইতেছে প্রথমা বিভক্তি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, শোনো, প্রত্যেকটা ওয়ার্ড যখন আমরা টেনে নিয়ে যাই, যেমন ধরো যে আমি যদি বলি তাকে, এ শেষে টেনে নিয়ে যাচ্ছি, আমার এ, তারপরে তোমার, জনে জনে, এই যে টানতেছি আমরা, টেনে নিয়ে যেতে পারতেছি, সোজা কথা বলতেছি। আমরা যদি টানতে না পারি, যেমন হামিদ, টানতে পারতেছি না, হামিদ, এই দয় এসে আমাদেরকে স্টপ হয়ে যেতে হইতেছে। তুমি ট্রাই করো, দেখো তোমাদেরকে স্টপ হইতেই হবে। তো এই যে আমরা কিচ্ছুই করতে পারতেছি না, টানতে পারতেছি না, একদম জিরো জিরো শূন্য, এটাকে আমরা শূন্য বিভক্তি বলতেছি। তো এই শূন্য বিভক্তিটাও প্রথমার মধ্যেই, বাট এটাকে আলাদা করে আমরা শূন্য বিভক্তিও বলতে পারি। যেমন ধরো যে নাসিমা ফুল তুলছে, ফুল, আমরা এখানে কিন্তু স্টপ হয়ে যাচ্ছি। সো এটাকে আমরা কি বলতে পারি বলো তো? কি বলতে পারি? নাসিমা ফুল তুলছে। এটা তোমাদের জন্য প্রশ্ন থাকবে, এটাকে আমরা কোন বিভক্তি বলতে পারি, তোমরা আমাদেরকে বলে রাখবা। আচ্ছা, এরপর একটা ছোট জিনিস দেখো, বিভক্তি কেন তোমাদের প্র্যাকটিস করতে হবে? মণি চৌধুরী স্যারের বইয়ে যতগুলো বিভক্তি আছে সবগুলো বিভক্তি তোমরা পড়বা, মানে এই কারক অংশের মধ্যে। এর কারণ হচ্ছে কি, ধরো যে বসির ভাত খায়, আমি একটা সেন্টেন্স বললাম যে বসির ভাত খায়, তোমার প্র্যাকটিস নাই জন্য তোমার একটা ভুল হইতে পারে। যখন আমরা পড়ছি যে আমার যাওয়া হয়নি, এইখানে আমার শেষের রটাকে আমরা কাউন্ট করতেছি, আমরা ধরতেছি, র থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে ষষ্ঠী বিভক্তি। আচ্ছা, বসির, তাহলে এটা কি হবে? শেষে তো আছে র, তাহলে আমরা কি করব? এটাকে কি আমরা ষষ্ঠী বিভক্তি বলবো? না, এটা মোটেও ষষ্ঠী বিভক্তি হবে না, কারণ এটা তো কোনো মানে সেন্টেন্সের পরে আমরা তো লাগাতেই হচ্ছে না, এটাতে নাম একটা বসির। তো এইটা মূলত আমাদের হচ্ছে প্রথম বিভক্তির মধ্যে পড়তে হবে। এই র দেখেই যে আমরা একদম কানার মতো ষষ্ঠী বিভক্তি দিয়ে ফেলবো তাহলে কিন্তু হবে না, এটা তো নাম, বুঝতে পারছো? ঠিক যেমন ইংলিশে আমরা কি করি, ফাদার্স, ফাদার্স মানে বাবারা, ব্রাদার্স ভাইয়েরা, ওইখানে এসটাকে আমরা প্লুরাল হিসেবে ধরতেছি, বুঝছো? কিন্তু কারো নাম যদি হয় ধরো যে ক্রিস, কারো নাম যদি হয় ক্রিস, ক্রিস, ক্রিস না, শেষে এস এইচ না, ক্রিস, ওর নামের শেষেও এস আছে, তার মানে কি ক্রিস মানে ওইটা প্লুরাল? না, বিষয়টা তো প্লুরাল না, ওইটা নাম। সো শেষে এস আসলে কিছু যায় আসে না, ওইটা প্লুরাল হবে না, এটা নাম। ঠিক তেমনই এটা নাম, এখানে র আসাতে কিছু যায় আসে না, বুঝতে পারছো? এই জন্য প্র্যাকটিস করতে হবে। আমরা আরো নিচের দিকে যাই, আমরা আরো নিচের দিকে যাওয়ার মাধ্যমে এই জিনিসগুলো জানতে পারবো। যেমন ধরো যে গায়ে মানে না আপনি মরল, গায়ে, এ শেষে কিন্তু স্পষ্টভাবে এ নাই। তোমাদের সামনে এই জিনিসগুলো আমি একটু স্পষ্ট করে বলে দিচ্ছি, শেষে কিন্তু এ নাই, কিন্তু উচ্চারণে চলে আসছে গায়ে, এ উচ্চারণে চলে আসছে, এটা উজ্জ্ব বা লুকায়িত অবস্থায় আছে। এটাও সপ্তমী হবে, কারণ সপ্তমী বিভক্তির সময় আমরা দেখছিলাম গায়ে এ উচ্চারণ হইলে, এ উচ্চারণ হইলে সেটাকে সপ্তমী বলি। পরেরটা দেখো বাপে, এখানেও এ নাই, বাট উচ্চারণে এ চলে আসছে, বাপে, এ পাগলে, বাঘে মহিষে, এ চলে আসছে, দেখতে পাচ্ছ? তো আবার ঘোড়াই, এখানে অন্তস্থ চলে আসছে, অন্তস্থ তো আমরা স্পষ্টভাবে জানি এটা হইতেছে ষষ্ঠী বিভক্তি। গরুতে, এখানেও কিন্তু সরি 1 মিনিট, এখানে হচ্ছে ঘোড়াই গাড়ি টানে, ঘোড়াই, এইখানে হচ্ছে এটাও ষষ্ঠী বিভক্তি, কারণ এ তে ও, তাহলে বারবার ষষ্ঠী কেন বলতেছি? সপ্তমী, এতে ও আর এতে, এগুলো হইতেছে সপ্তমী বিভক্তি, তাই না? বলছিলাম আমি। তো অন্তস্থ এখানে আছে, সো এটা হইতেছে সপ্তমী বিভক্তি, দ্যাটস ইট। ষষ্ঠী না কিন্তু, আমি কিন্তু শুরুতে স্লিপ অফ টাং হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো এই যে এখানে দেওয়া আছে, দেখো ডাক্তার ডাকো। এখন কথা হইতেছে এই রটাকে তুমি কাউন্ট করবা, এই রকে কাউন্ট করবা, র এর থাকলে তো ষষ্ঠী হয়। বাট একটু আগে তোমাদেরকে বলে দিলাম যে নাম মানে বিশেষ্য জিনিস যেগুলো বিশেষ্য, ডাক্তার, এখানে যে রটা আমরা দেখতেছি এটা আমাদেরকে স্টপ হয়ে যাইতে হচ্ছে ডাক্তার। সো এটা প্রথম আবার শূন্যের মধ্যে আমরা এটাকে ইনক্লুড করব। এটা তো আর বাক্যের শেষ, সরি ওয়ার্ডের শেষে আমরা সংযুক্ত করতেছি না বিভক্তি হিসেবে, রাইট? বুঝতে পারছো কি আমার কথাটা? আমি হয়তো তোমাদেরকে বুঝাইতে পারছি। তাকে, তাকে বলো, এইখানে তোমরা অনেকে ভুল করতে পারো, তাকে শেষে এ টানতে পারো, বাট এটা টানার দরকার নেই। আমরা তো অলরেডি জানি যে কে নামক একটা স্পষ্ট, কে রে একটা স্পষ্ট জিনিস আছে, যেটাকে আমরা বলতেছি, যেটাকে আমরা কি বলতেছি বলতো? সেটাকে আমরা বলতেছি হচ্ছে দ্বিতীয়া, ঠিক আছে?
এটা তো আমরা অলরেডি বলছি, এখানে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, তোমাদেরকে আমি শিখাইছিলাম কিনা খুব মনে করার চেষ্টা করো, ভিডিওটা একটু পিছনে নিয়ে যাও তো। আমি তোমাদেরকে কি বলছিলাম যে দ্বিতীয় যেটা আছে, এই যে এখানে স্ক্রিপ্টটা আছে, আমি যদি এখানে, আচ্ছা এখানে না, এখানে দেখাইলে অনেক উপরে উঠে যেতে হবে, আমি এখান থেকে দেখাচ্ছি। দেখো, আমি বলছিলাম কে রে, এগুলো হইতেছে দ্বিতীয় বিভক্তি। আবার চতুর্থী বিভক্তি যেটা, চতুর্থী বিভক্তি যেটা, এই চতুর্থী বিভক্তিকেও কিন্তু আমরা সেম বলছি, মানে দ্বিতীয়ও কে রে, চতুর্থীও কে রে। তাহলে আমরা কে রে থাকলে আসলে উত্তর করব কোনটা? যেমন এখানে বলছে তাকে বলো, ভাই আপনি তো বলছেন কে রে থাকলে সেটা দ্বিতীয়ও হয় আবার চতুর্থীও হয়, তাহলে আমরা আসলে আনসার করব কোনটা? দেখো, এইখানে আমরা আনসার করব কোনটা? চতুর্থীকে আমি চতুর্থী বলি না, আমি এটাকে বলি চতুর্থীস। কেন চতুর্থীস বলি? শেষে যে এক্সট্রা একটা দন্তস্ব সংযুক্ত করেছি, এটা দ্বারা আমি মনে রাখি যে সম্প্রদান, সম্প্রদান, এটা সম্প্রদানের কেনা নিজের সম্পত্তি। কেন জানো আমি কেন বলতেছি? কে রে, এটা তুমি যেইখানেই দেখো না কেন সেইখানেই দ্বিতীয় বিভক্তি আনসার করবা। শুধুমাত্র যখন সম্প্রদানের ক্ষেত্রে যাবা না, সম্প্রদান কারক ওইখানে যখন তুমি যাবা না, তখন কে রে থাকলে তুমি সেটাকে চতুর্থী দিবা। আমি কি কথা বুঝাতে পারছি? শুধুমাত্র সম্প্রদান কারকের সময় কে রে এগুলো থাকলে সেটাকে আমরা চতুর্থী বলতেছি, আর বাকি সব ক্ষেত্রে আমরা দ্বিতীয় বলবো। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, তাহলে যেটা বলতেছিলাম যে তাকে, এখানে কে রে থাকলে যে দ্বিতীয় বিভক্তি তোমরা বুঝতে পারতেছো, আমার রে তুমি করিবে ত্রাণ, এই যে রে স্পষ্ট আছে, কে রে থাকলে দ্বিতীয় বিভক্তি বলি, আমরা তো একটু আগে বললাম, এই যে এখানে দেখতে পারতেছো। এইভাবে তোমরা আরো নিচের দিকে যদি যাও, প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে রাখবা। জিজ্ঞাসিবে এ, আবার জনে জনে, সরি এখানে জনে জনে বোল্ড করা আছে, জনে জনে এ আসতেছে, সো এটা হইতেছে সপ্তমী। র, তোমার দেখা পেলাম না, র এর থাকলে সপ্তম এ ষষ্ঠী হয়, সেটা আমরা এখানে অলরেডি বলে দিছি। ঠিক তেমনই এখানে ছাত্ররা বল খেলে, বল, এখানে আমাদেরকে স্টপ হয়ে যাইতে হইতেছে, বল। আমরা এটা প্রথমার মধ্যে ফেলাবো, শুধুমাত্র প্রথমা না, এটা যেহেতু আমরা কোনো টানাটানি কিচ্ছু করতে পারতেছি না, নাথিং, জিরো, সো এটা হইতেছে শূন্য বিভক্তি। পরেরটা আমরা একটু দেখি। লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়, দ্বারা, দ্বারা দিয়ে কর্তৃক থাকলে কি হয় তোমাদেরকে মনে করতে হবে যে এটা হচ্ছে তৃতীয় বিভক্তির মধ্যে ছিল। ঠিক আছে, এরপর নিচের দিকে আসো। ঠিক এরকম করে এই সুতায় অন্তঃস্থ থাকলে সেটা সপ্তমী হয়। এইভাবে তোমাদেরকে সবগুলো প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র আমার ক্লাস করলে হবে না, ক্লাস করার পরে বইটা নিয়ে বসতে হবে, যতগুলো বিভক্তি আছে তোমাদেরকে পড়তে হবে। বিভক্তি কিন্তু প্র্যাকটিস করলে একবারে পানির মতন ইজি, কিন্তু প্র্যাকটিস না করলে তোমার কাছে এটা সম্পূর্ণ গুলাই যাবে। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং আমাদের কারক এবং বিভক্তির সম্পূর্ণ ক্লাসটা এখানে সমাপ্ত হইতেছে। আল্লাহ হাফিজ, ভালো থাকো সবাই।